আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে যে ঘটনাটা পড়ব, যে ঘটনা দিয়ে শুরু করতে চাই আমাদের আজকের এই এপিসোডটি, সেটিও আপনাদেরই একজনের পাঠানো ঘটনা, এবং তিনি যেভাবে লিখেছেন আমি চেষ্টা করছি সেইভাবে পড়ার। আশা করি রাসেল ভাই আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি মোহাম্মদ রাকাত রহমান রাফি। আমার বাসা নারায়ণগঞ্জের বন্দরে। আমি একজন স্টুডেন্ট, 10ম শ্রেণীতে পড়ি। স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই লিখে পাঠালাম। আর এইটা আমার একেবারেই প্রথম ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে পড়ে শোনাবেন। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি আমি শুনেছি আমার আম্মুর কাছ থেকে। ঘটনাটি আসলে আমার ফুপুর সাথে ঘটা, 1989 বা 90 সালের। একদিন আমার ফুপু তার চাচাতো বোনের বিয়েতে যান। বিয়ের অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 11টা থেকে 12টা বেজে যায়। যেহেতু গ্রাম অঞ্চল, রাত 12টা অনেক রাত। তখন উনি বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন। তিনি একা, তাঁর সাথে কেউ ছিল না। তো বিয়ে বাড়ি থেকে আমার দাদুর বাসায় আসতে সময় লাগত 10 থেকে 15 মিনিটের মতো। আর বিয়ে বাড়ি থেকে আসতে 2টা পুকুর, একটা বড় বাঁশ বাগান, এগুলো পার হতে হতো। আর ওই পুকুরগুলোতেই আগের অনেক রহস্যময় ঘটনা ঘটেছে। আর যেহেতু আমার ফুপু একা, তিনি প্রথম পুকুরটা পার হয়ে দ্বিতীয় পুকুরটার সামনে আসেন যখন, তখন উনি দেখেন পুকুরের ঘাটে কে যেন এত রাতে একজন মহিলা টাইপের কেউ একজন গোসল করছেন। তো তিনি মনে করেন যে পাড়া প্রতিবেশীর কেউ হবে, কিন্তু আসলে ওইটা কোনো মানুষ ছিল না। তো তিনি প্রথমে বুঝতে পারেননি, তাই তিনি ওই মহিলাকে জিজ্ঞেস করছিলেন যে আপনি এত রাতে ঘাটে গোসল করছেন কেন, আপনি এত রাত্রে ঘাটে গোসল করছেন কেন? তো আমার ফুপু প্রথমবার কোনো উত্তর পায় না। এভাবে তিনি আরো 2বার ডাক দেন, কোনো সাড়া নেই। তারপর তিনি ওই মহিলার একটু সামনে গিয়ে ডাক দিতে চান, কারণ আমার ফুপু একটি সাহসী ছিলেন। তাই আরো সাহস করে তিনি সামনে এগিয়ে যান। আর আমার ফুপু যতই সামনে যাওয়ার চেষ্টা করেন, ততই ওই অশরীরী মহিলা পানিতে নামতে থাকে। আর যখন আমার ফুপু ঘাটের শেষ সিঁড়ি পর্যন্ত নেমে যায়, তখনই ঠিক দেখতে পায় ওই মহিলাটির গায়ে একটা সাদা শাড়ি পরা। আর যখন আমার ফুপু বুঝে যায় যে ওনার সাথে খারাপ কিছু হতে চলেছে, তিনি সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করতে থাকেন। তখন ওই অশরীরী মহিলা আমার ফুপুকে টান দিয়ে পানিতে ফেলে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে। আমার ফুপু জোরে জোরে চেঁচাতে চেষ্টা করেন, কিন্তু পারেন না। আর অনেক রাত হয়ে যাওয়ায় আমার দাদু ফুপুকে খুঁজতে আসে। ঠিক তখনই তিনি ওই পুকুরের পাশে যান এবং গিয়ে খেয়াল করে দেখেন যে পুকুরের পানিতে কে যেন হাবুডুবু খাচ্ছে। তখন আমার দাদু সামনে গিয়ে দেখেন যে আমার ফুপু, তিনি আর কিছু না ভেবে পানিতে লাফ দিয়ে আমার ফুপুকে আধমরা অবস্থায় পানি থেকে ওপরে তুলে আনেন। তারপর বাড়িতে নিয়ে যাওয়ার পর কবিরাজকে ডাকা হয়। কবিরাজ বলল যে আমার ফুপুকে খারাপ জিন বা পেতনি জাতীয় কিছু একটা ভর করেছে। তখন আমার ফুপুকে বলতে ওই জিনটিকে কবিরাজ জিজ্ঞেস করে যে তুই ওর ওপরে ভর কেন করেছিস? তখন জিনটি বলে যে সে ঘাটে বসেছিল এবং তাকে বিরক্ত করা হয়েছে বলেই সে এমন কাজ করেছে। এবং কবিরাজ একসময় জোর দিয়ে তাকে বলে যে তাকে ছেড়ে যেতেই হবে। ওই জিন বলে যে আমার একটা শর্ত আছে। কবিরাজ জানতে চান কি শর্ত? ওই জিনটি তখন বলে তাকে একটি ছাগল দিতে হবে। তো যেমন কথা তেমন কাজ, সেভাবেই তাকে ছাগল দেয়া হয় এবং এরপরে জিনটি আমার ফুপুর শরীর ছেড়ে চলে যায়। আমরা এই সপ্তাহে যে ঘটনা পেয়েছি, সেই ঘটনার মধ্যে এই একটি ঘটনাই ছিল পড়ার মতো। আমি জানি যে আপনাদের কাছে এর চাইতেও ভালো ঘটনা রয়েছে। সেই ঘটনাগুলি আমাকে ইমেল করে পাঠাতে পারেন russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে। যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, তারা নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার
জানা বা আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিন। আর যারা স্টুডিওতে আসতে পারবেন না তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন, অর্থাৎ ঘটনাটি রেকর্ড করে পাঠাতে পারেন আমার কাছে, অথবা আপনি লিখে পাঠাতে পারেন এবং অবশ্যই উপরে উল্লেখ করবেন যে আপনি স্টুডিওতে আসতে পারবেন কি পারবেন না। যদি আপনি চান আমাকে আপনার ঘটনাটি পড়ে শোনাতে হবে সেটাও উপরে লিখে দিবেন। তো এই ছিল আমাদের আজকের এপিসোডের প্রথম ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। শুনছেন Bhoot.com এবং আশা করছি যে Bhoot.com এর প্রতিটি এপিসোড আপনারা এনজয় করছেন, প্রতিটি ঘটনা আপনারা অনেক বেশি এনজয় করছেন। যদি আপনাদের এতটুকু ভালো লাগা দিতে পারি তাহলেই আমরা নিজেদের সার্থক মনে করব। আরও একবার জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com, which is russell.bhoot.com@gmail.com। এখানে আপনারা ইমেল পাঠাতে পারেন। ইমেলের শুরুতে অবশ্যই আপনার ঘটনার শুরুতে লিখবেন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। আর যারা ঘটনা চান স্টুডিওতে এসে শেয়ার করতে তারা নাম, ঠিকানা এবং ফোন নাম্বার লিখতে অবশ্যই ভুলবেন না। আর যারা রেকর্ড করে অর্থাৎ অডিও ক্লিপ পাঠাতে চান আমাদের কাছে তারা অবশ্যই এমন একটা জায়গায় রেকর্ডিংটা করবেন যেন সেই জায়গাটা কোয়াইট থাকে, তাহলে অনেক সুবিধা হয় আমাদের জন্য। তো যাই হোক, আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং এই ঘটনাটি আমাদের সাথে যিনি শেয়ার করবেন আমরা তার সাথে আগে একটু পরিচিত হয়ে নিই। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমার নাম রিমঝিম খান, আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ঢাকা ক্যান্টনমেন্টে থাকি। ওকে, আপনার যে ঘটনাটা সেই ঘটনাটা কোথায় ঘটেছে? ভাইয়া কিছু প্রবলেম থাকায় যদি তার এলাকাটার নামটা আমি না বলি, আচ্ছা, সেটা গোপন রেখেই আমি ঘটনাটা বলতে চাই। ঘটনাটা কি আপনার ফ্যামিলির কারোর সাথে ঘটেছে নাকি আপনার যে ঘটনাটা আমার নিজের সাথেই ঘটে। নিজের সাথেই ঘটা? ওকে, চলে যাই ঘটনায়। ঘটনাটা শুরু হয় 2017 সালের শেষের দিকে, প্রায় ডিসেম্বর মাসে। তখন আমি এসএসসি পরীক্ষা দিব, তো তার প্রিপারেশন চলছে আর কি। তো নর্মালি আমার স্কুল ডে শিফটে হওয়ায় আমার কোচিং প্রাইভেট শেষ করতে করতে প্রায় সন্ধ্যা, এমনকি রাত 8টা-9টা বেজে যেত। তো এমনই একটা নর্মাল দিনে আমি কোচিং থেকে ফিরছিলাম। তো ভাই আমার বাসা কিন্তু যাওয়ার জন্য একটা বাজার ক্রস করে যেতে হতো। তো আমার বাসায় যাওয়ার 2টা রাস্তা ছিল। তো সচরাচর মানুষ যেটা ব্যবহার করে সেটা দিয়ে আমি যাওয়ার জন্যই আর কি রওনা হলাম। কিন্তু ওই বাসার সামনে যেয়ে দেখি যে বাসার সামনে অনেক লোকজন, মানে যাওয়ার কোনো জায়গা ছিল না। তা আমি একটু সাহস করে ভাবলাম যে মাত্র তো 7টা বাজে, এখন আর কি হবে। তো আমি অন্য একটা রাস্তা আছে সেটা দিয়েই রওনা হই। তো ভাইয়া অল টাইম আমার কাছে একটা ছোট টর্চ লাইট থাকতো, তো আমি ওটা বের করে হাঁটা শুরু করলাম। ওই রাস্তাটা কিন্তু একটা মন্দিরের রাস্তা। আচ্ছা, ওই রাস্তাটার পাশে একটা মন্দির পড়ে। আর ভাইয়া ওইটা মেনলি আপনার সবকিছুর পিছনের দিক, মানে ব্যাক সাইড আর কি। জাস্ট মন্দিরের রাস্তাটার ফ্রন্ট সাইড, বাকি সব বাড়িটা, বাজারের সবকিছুর ওটা ব্যাক সাইড। আচ্ছা, তো আমি সাহস করে রওনা হলাম। আমি ভূত বা জিন এগুলা বিশ্বাস তো করতাম, কিন্তু মানে ভয় অতটাও পেতাম না। আমি সাহস করে এগিয়ে গেলাম। ওই মন্দিরের ভিতরে আপনার 2টা বড় বড় গাছ ছিল, একটা ছিল জবা গাছ আর একটা শিউলি গাছ। শিউলি গাছের একটা বেশ মোটা সোটা ডাল মন্দিরটা ক্রস করে মানে বাইরে বের হয়ে আসছে। আমি যখন হাঁটতে হাঁটতে ওই ডালের কাছে, ডালটার নিচে আসলাম, তখন আমি ফিল করলাম যে মনে হয় গাছের উপরে কেউ বসে আছে এরকম। তা আমি ফার্স্টে মনে করলাম যে থাকতেই পারে, এলাকার হয়তো কোনো ছোট বাচ্চা শয়তানি করে ওখানে বসে আছে। তো ভাই আমি মানে কে ওটা সেটা দেখার জন্য আমার যে টর্চ লাইটটা সেটা বের করে আমি আস্তে আস্তে উপর দিকে, মানে নিচ থেকে উপর দিকে নিয়ে দেখি যে 2টা পাটার যে পাতাটা সেটা কিন্তু আমার দিকে ঘোরানো। আমি ভাবলাম যে ঠিক আছে, ফেসটা দেখি বাচ্চাটা কে। তো আমি আরেকটু টর্চটা উপরের দিকে উঠাতেই দেখি যে বাচ্চাটার পিঠটা আমার দিকে ঘোরানো, মানে বাচ্চাটা পাটা উল্টা। তো
এটা দেখে আমি কি রিয়াক্ট করবো আমি কিছু বুঝতে পারলাম না। আমার কি দৌড়ে পালানো উচিত বা চিৎকার করা উচিত নাকি, এরকম কোনো সেন্সই আমার মধ্যে কাজ করছিল না। তো ওই টাইমে ওই মন্দিরের পাশে একটা হিন্দু বাড়ি ছিল, সেই বাড়ি ছোট একটা বাড়ি মন্দিরের সাথে লাগানো, সেই বাড়ি থেকে একজন আমাকে ডাক দিল যে মা তুমি এইদিকে আসো। তখন আমি ওনার কাছে গেলাম, যে দেখলাম যে হ্যাঁ ওই বাড়ির মালিক আঙ্কেলটা আমাকে ডাক দিল। আঙ্কেলটা বললো যে মা কিছু হয়নি, তুমি কিছু দেখোনি, তুমি যেগুলো দেখেছো সেগুলো ভুলে যাও, ওগুলোর কথা আর কাউকে বলো না, তোমার কিছু হবে না। আমি বললাম যে আচ্ছা আঙ্কেল, আমি কি দেখলাম কেন দেখলাম এই বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে আমি বাসায় আর কি যাই। যাওয়ার পরে সেই দিন রাতে খাওয়া দাওয়া করে ঘুমালাম, কিছু হলো না। পরপর 3 রাত আমার মানে স্বাভাবিকই গিয়েছে। চতুর্থ রাতে আমি রাত্রেবেলায়, আমার কিন্তু ভাইয়া নামাজ পড়ার একটা হ্যাবিট আছে, কিন্তু আচ্ছা। কোনো কারণে সেই দিন রাতে আমি এশারের নামাজটা পড়তে পারিনি। তো না আচ্ছা। পড়ে আমি ঘুমিয়ে যাই। হঠাৎ মাঝরাতে আমি মানে ফিল করি যে আমার ঘরটা আস্তে আস্তে আপনার মানে ঠান্ডা হয়ে আসছে। হুম হুম। তো আমি ভাবলাম যে কি ব্যাপার, শীতকালে তাই বলে এত ঠান্ডা হবে। তা আমি মানে মনে হচ্ছে যে ঘরটাতে মানে কেউ একজন আছে, মানুষের উপস্থিতি থাকলে তো একটা আলাদা টের পাওয়া ফিলিং যায়। হয়। তো ওইরকম আমি আস্তে আস্তে চোখ খুলে দেখি ভাইয়া আমার যে বেডের যে সামনের দিকে, সেই দিকে মানে চারটা সেম সাইজে 4টা লোক দাঁড়ানো। আচ্ছা। কিন্তু ভাই যেটা একেবারে প্রথমত ইম্পসিবল, কারণ বাসায় আমি আর আমার মা ছাড়া কেউ থাকে না, সো কেউ আসার তো কোনো পসিবিলিটি নাই। আর সেকেন্ড ভাই যে জায়গাতে তারা দাঁড়িয়ে আছে ওই জায়গাতে মানে কোনো মানুষ ঢুকতে পারবে না, কারণ সেখানে কোনো গ্যাপই নাই, হুম হুম। গ্যাপ নাই, অথচ 4 জন মানুষ সেখানে দাঁড়ানো। তাদের প্রত্যেকের চেহারা ছিল সেম, তারা এই 5 বছরের বাচ্চার হাইট যেরকম হয় সেরকম তাদের হাইট ছিল। তো প্রথম জন আমাকে জিজ্ঞেস করলো তুই নামাজ পড়েছিস? এভাবে পরপর তারা 4 জনই আমাকে এই সেম কোয়েশ্চেন করে। আমি মানে আর মানে বুঝতে পারছিলাম না যে কি করব। তারপরে আমি ভাবলাম যে না, পরিস্থিতি হাতের বাইরে, এখন আমার চলে যাওয়া উচিত। তারপর ভাই আমি দৌড় দিয়ে মানে আম্মুর রুমে যাওয়ার জন্য যে উঠলাম, আমি কিছুতে একটা বাধাকে পড়ে যাওয়ার পরে আমার কপালটা কেটে যায় ড্রেসিং টেবিলে লাগার পরে আম্মু আমাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে তোমার, এত ভয় পেয়ে আছো নাকি? আমি বললাম যে না আম্মু, ওয়াশরুমে যাওয়ার জন্য যেতে উঠেছিলাম, তারপর আমি পড়ে গেছি, দিয়ে এরকম কেটে গেছে। এরপর ভাইয়া আমি আম্মুর সাথে ঘুমাতাম। তো 7-8 দিন এরকম কিছু হলো না, নর্মালি গেল। 7 দিন পর আমি ভাবলাম যে পরিস্থিতি তো অনেকটা হাতের কন্ট্রোলে চলে আসছে, এখন আমি একাই শুই, আর আমার সমস্যা হবে না। আচ্ছা। তো ভাই সেই দিন রাতেও আমি একাই ঘুমিয়েছিলাম। এরপর থেকে আমি আর লাইট বন্ধ করে ঘুমাতাম না, লাইট জ্বালিয়েই। ভাইয়া আমি ঘুমিয়েছি প্রায় মাঝরাতের, আমি স্বপ্নে দেখছি যে আমার মানে একটা কুয়ার পাশে একটা বাচ্চা শুয়ে আছে। হুম হুম। তা আমি ভাবলাম যে বাচ্চা মানে স্বপ্নে এগুলা হচ্ছে, স্বপ্নে আমি ভাবছি যে বাচ্চাটা কুয়ার পাশে কে রেখে গেল এভাবে, তো পড়ে যাবে তো কুয়াতে। আমি বাচ্চাটাকে যেই মানে ধরে সাইডে নিয়ে আসতে যাবো, অমনি বাচ্চাটা কুয়ার মধ্যে পড়ে যায়। আর এটা দেখে আমি চিৎকার করে লাফ দিয়ে ঘুম থেকে উঠি। আচ্ছা। ওঠার পর আমার সারা শরীর ঘামতে থাকে, আমি ভয় পাই। ভাই উঠে আমি বসে আছি, আমি কিন্তু সাইডে তাকাইনি, আমি কিন্তু একদম বেডের একদম কর্নারে। হুম হুম। তা আমার মনে হচ্ছে যে আমার সাইডে কিছু একটা শোয়া। আমি আস্তে আস্তে মানে ঘোরের মধ্যে প্রায় সাইডে তাকিয়ে দেখি যে ওই সেম বাচ্চাটাই, যেটাকে আমি স্বপ্নে দেখেছি, হুম হুম। ওই বাচ্চাটাই আমার পাশে শোয়া। এবং ওই একইভাবে একই তাদের দৃষ্টি ছিল উপরে আমার ফ্যানের দিকে, এক দৃষ্টিতে বাচ্চাটা ফ্যানের দিকে তাকিয়ে আছে। আচ্ছা। আমি এই জিনিসটা নিতে পারছিলাম না, আমি কি করব। আমি মানে ভেবে ওঠার আগেই আমি বাচ্চাটার সাইডে তাকিয়ে যেটা দেখলাম ভাইয়া, সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না, আর কখনো কল্পনাও করিনি যে এরকম জিনিস আমাকে দেখতে হবে। আমি দেখলাম ভাইয়া ওর পাশে, ওই বেবিটার পাশে একটা মহিলা শোয়া। মহিলাটার আচ্ছা। দৃষ্টি পুরা, আপনি নিজের চোখে দেখছেন একদম? জি ভাইয়া, আমি একদম আচ্ছা। নিজের চোখে দেখছি যে মহিলাটারও দৃষ্টি একদম সেম উপরের দিকে, তার পুরো বডি স্থির। আমি আরো বেশি অবাক হলাম ভাইয়া যখন ওর হাতের দিকে দেখলাম, ওই মহিলার ডান হাতটা ভাইয়া কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে, মানে লম্বা হচ্ছে? একদম লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা। লম্বা হতে হতে মানে পুরো আমার রুমের যেই গেটটা, সেই গেট বরাবর চলে যাচ্ছে। ভাইয়া এটা আপনি একদম জাগা অবস্থায় নিজের চোখে দেখেছেন? ভাইয়া একদম জাগা অবস্থায়, এমনকি লাইটও জ্বালানো ছিল, আচ্ছা। ছোট চার্জার লাইট গুলো জ্বালানো ছিল রুমের। আমি ভাইয়া মানে তখন আর
আর কোনো উপায় না পেয়ে আমি চিৎকার করলাম, কারণ মানে ওরা দুইজনই আমার নামার রাস্তাটাও ব্লক করে রেখেছে। আমি নিচে যে যাব, আমি যে দৌড় দিব তারও কোনো উপায় ছিল না। পরে আমি চিৎকার দেই, চিৎকার দেওয়ার পরে আমার আম্মু আসে। আমার আম্মু আসার পরে দরজা নক করে, এটা আমি শুনতে পাচ্ছি যে আম্মু দরজা নক করছে, যে আম্মু দরজা নক করে বলে যে তুমি দরজা কেন লক করেছো? ভাই আমি কিন্তু দরজা লক করে কখনোই ঘুমাই না, বাট আনফর্চুনেটলি তখন কিভাবে দরজাটা লক হয়ে গিয়েছিল বুঝার কোনো মানে বুঝতে পারিনি। আর ভাই আমাদের বাসাগুলো আপনার অনেকটা ক্লোজ, একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর দূরত্ব খুব বেশি ছিল না, তাই আশপাশের ফ্ল্যাটের যেই লোকজন আছে তারা আমার চিৎকার শুনে তারাও আমার বাসার মেন গেটে আসে। তারাও ভেবেছে যে হয়তো কোনো বিপদ হয়েছে, প্রবলেমে পড়েছে, হেল্পের দরকার, তারাও আসে। আমার আম্মু ভাই কোনো ওয়ে না পেয়ে, আম্মু যেটা বলে আম্মুর কাছ থেকে শোনা, কোনো ওয়ে না পেয়ে আম্মু মেন গেট খুলে দেয়। এলাকার কয়েকজন বড় ভাই এসে দরজা ভেঙে, রীতিমতো আমার রুমের দরজা ভেঙে তারা আমাকে রেস্কিউ করে। ভাইয়া 6 ঘন্টা পর আমার জ্ঞান ফেরার পর আমার আম্মুর কাছ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে ভাই আমার ঘর নাকি পুরাটা পানিতে ভরা ছিল, মানে রীতিমতো ফ্যান থেকে টপ টপ করে পানি পড়ছে। ফ্লোরে যদি ভাইয়া পানি থাকে তাহলে বলা যায় যে হ্যাঁ বালতির পানি কেউ হয়তো ফেলেছে, কিন্তু আপনার থেকে রুফ থেকে কিভাবে পানি পড়বে সেটা তো মানে টোটালি পসিবল না আর কি। তো ভাইয়া এরপর আমি আর মানে নিতে পারলাম না ভাইয়া, আমি আমার আম্মুকে সব কথা বলে দিলাম। সেই গাছের উপর ওই বাচ্চাটাকে দেখার পর থেকে শুরু থেকে যা হয়েছে সব বললাম। তো ভাইয়া এখানে বলি যে আমার দাদি কিন্তু আপনার এইসব জিন, তারপরে আমার দাদির কাছে কিন্তু জিন থাকে এবং তারা খুব অ্যাক্টিভ জিন। আমার দাদি হঠাৎ করে ওই দিন, অ্যাক্টিভ বলতে কেমন অ্যাক্টিভ বলেন তো, কি করে আপনি আমার দাদি বাড়িতে যদি যান তাহলে আপনি রোজ রাতে দেখতে মানে মনে করেন যে আপনি বাসাটাকে অগোছালো করে রেখেছেন, ময়লা করে রেখেছেন, পরের দিন সকালে উঠে দেখবেন যে আপনার বাসা পুরো ক্লিন। তার মানে তারা ভালো কাজ করে? হ্যাঁ, একদম ভালো কাজ করে এবং তারা খুব ফ্রেন্ডলি, বিভিন্ন দিক থেকে সাহায্য করে। তো আপনাদের কোনো ভয় লাগে না ওই বাসায় যে এরা আছেন বা এরকম কিছু? আগে ভয় লাগতো, কিন্তু পরে মানে অভ্যাস হয়ে গেছে। তারাও তো আমাদের কেউ ক্ষতি করে না, রাইট, উপকারী করে। ওকে, তারপর কি বলছিলেন আপনি? সেখানে চলে যাই। তারপর ভাই সেই দিন সন্ধ্যাবেলায় হঠাৎ করে দাদি ফোন দেয়। দাদি কিন্তু এমনিতে অতটা আমার খোঁজ খবর নেয় না, দরকার হলে নেয়, না হলে নাই। তো সেই দিন হঠাৎ করে উনি ফোন দিয়ে আমার আম্মুকে বলেন যে কি ব্যাপার, ওর কি কোনো সমস্যা হয়েছে? আমার আম্মু বলে যে খামাখা টেনশন করবে, তাই আম্মু কিছু বলেনি। বলে যে না কিছু হয়নি, এই নর্মালি আছে। বলছে না, আমি স্বপ্নে দেখলাম যে ওর অনেক অসুস্থ, ওর অনেক মানে ওর সারা শরীর দিয়ে রক্ত বের হচ্ছে, এটা আমার দাদি স্বপ্নে দেখে। পরে আমার আম্মু বলে যে না কিছু হয়নি, আপনি টেনশন করেন না। তো ভাইয়া আমার আম্মু এটা চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভাই সেই দিন রাতে ভাই আমার জ্বর চলে আসে, প্রায় 103-এরও কিছুটা বেশি ছিল আম্মু যা বলে সেটা। আর ভাই আমার প্রচুর মানে ব্লিডিং শুরু হয় সেই দিন রাতে। তো আমার আম্মু মানে অস্বাভাবিকটা মানে লক্ষ্য করার পর আম্মু আব্বুকে ফোন দেয়। আব্বু তখন মানে বাইরে ছিল আর কি, অন্য একটা জায়গায় পোস্টিং ছিল। তো ওখান থেকে আব্বুকে মানে জরুরি ভিত্তিতে এখানে নিয়ে আসে। আর ভাইয়া আমি তখন ওই এলাকার যে সিএমএইচ আছে তাতে আমাকে অ্যাডমিট করা হয়। অ্যাডমিট বলে যে ওর হচ্ছে মানে কিডনিতে পাথর হওয়ার প্রাইমারি স্টেজে, আচ্ছা এটা বলে ডক্টর। আর ভাইয়া তখন কিন্তু আমার এসএসসি পরীক্ষার অনলি 7 থেকে 8 দিন বাকি, খুব ক্রিটিক্যাল টাইম। জি ভাইয়া, 7 থেকে 8 দিন বাকি আর মাত্র পরীক্ষার। ডক্টর তো বলেই দিয়েছে ভাইয়া যে না, ও এবার আর এক্সাম দিতে পারবে না, এবারটা আপনারা গ্যাপ দেন। তো ওইটা শুনে তো আমার আব্বু আম্মু অনেকটা ভেঙে পড়েছে। আব্বু তো কিছুই জানে না, আব্বু তো ভেবেছে যে হয়তো এটা অসুস্থতা, কিন্তু আম্মু তো জানে ব্যাপারটা যে কি। তো এরপর কোনোভাবেই কিছু হচ্ছে না, ব্লিডিং বন্ধ হচ্ছে না। ডক্টর বললো যে না, একে ভর্তি থাকা লাগবে, মানে বাসায় নিয়ে যাওয়ার উপায় নাই। আচ্ছা। আর আমার দাদি কিন্তু ভাইয়া রীতিমতোই ফোন দিচ্ছে যে ওর কিছু একটা হয়েছে, তুমি বলো, আমি সবকিছু মানে টের পাচ্ছি। কিন্তু আমার আম্মু মানে কোনো ওয়ে না পেয়ে শেষমেশ বললো যে এরকম ও দেখেছে, গাছের ওপর থেকে শুরু করে তারপরে ঘুমের মধ্যে এগুলা দেখে, তো এসব ওর সাথে হচ্ছে, এখন কি করা যায়? তখন আমার দাদি বললো তুমি আগে কেন এসব কথা বলোনি, তাহলে তো এত দূর বিষয়টা গড়াতো না। তখন আমার দাদি বললো যে আমি যেটা বলছি সেটা করো, আর আব্বুকে যেন কিছু না জানাই। দাদি বললো যে তুমি ওকে হসপিটাল থেকে বাসায় নিয়ে যাও।
তখন আম্মু বলে যে হসপিটাল থেকে বাসায় নিয়ে যাবো, মানে ডক্টর যদি না না রিলিজ করতে চায় আমরা কিভাবে নিয়ে যাবো, বলছে তুমি রিকোয়েস্ট করো। তখন আম্মুর রিকোয়েস্টে ডক্টর আঙ্কেল বললেন যে ঠিক আছে, এখন যেহেতু অনেকটা মানে কন্ডিশন একটু বেটার, হ্যাঁ বেটার, তো আপনি বাসায় নিয়ে যান, বাট আমরা ওকে ট্রিটমেন্টের ভিতরে রাখবো। তখন আম্মু বললো যে ওকে, ওর বাসায় ওর ট্রিটমেন্ট হবে। আমাকে বাসায় নিয়ে গেল ভাইয়া, বাসায় নিয়ে যায়। তখন এটা কি আপনার দাদির পরামর্শে? জি, দাদির পরামর্শে। বাসায় যখন নিয়ে যায় তখন ভাই সন্ধ্যা ছিল। সন্ধ্যাতে বাসায় নিয়ে যাওয়ার পর দাদি ফোন দেয়, দাদি আম্মুকে ফোন দিয়ে বলে যে ওকে ফোনটা দাও, আমার সাথে একটু কথা বলবো। তারপর আমাকে ফোনটা দিল, আমাকে ফোন দিয়ে দাদি বলে যে দাদু যা হয়েছে এগুলোতে ভয় পাওয়ার দরকার নাই, আমি এখন তোমাকে যেটা বলি তুমি সেটা করো। আমি বলছি হ্যাঁ দাদি বলেন। বলছে আজকে রাতে তোমার ঘরে একজন আসবে যে তোমাকে সুস্থ করে দিয়ে যাবে, তুমি ভয় পাবা না, তুমি একদম ভয় পাবা না, আর হচ্ছে কাউকে কিচ্ছু বলবা না, যা দেখবা সেটা একদম চুপচাপ দেখবা, কোনো আওয়াজ করা যাবে না, ও যা করবে ওকে করতে দিবা। আমি বললাম যে ঠিক আছে দাদি, আমি ভয় পাবো না। তখন ভাইয়া যথারীতি সবাই ডিনার করে শুয়ে গেল। তারপর আমার আম্মু কিন্তু জানে যে এরকম কিছু একটা হবে আজকে রাতে। তো ভাই আমি শুয়ে আছি, আমি তো অপেক্ষা করছি যে জিনিসটা কি, আমিও একটু দেখি। তো ভাই অনেকক্ষণ হলো কোনো রকম কোনো মানে কিছুই আন্দাজ করতে পারলাম না যে, তারপর আস্তে আস্তে কখন আমি ঘুমিয়ে পড়েছি আমার খেয়াল নাই। পরে প্রায় আপনার ফজরের আগ দিয়ে প্রায় 3টা বা 3:30 এরকম সময় হঠাৎ ভাইয়া আমি চোখ মেলতে দেখি আমার মানে ঘরটা ধোঁয়াতে মানে ভরে যাচ্ছে আস্তে 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 আস্তে, অনেক কুয়াশা যখন একসাথে হয় যেরকম ওই রকমটা। পরে আমি সারা ঘরে একবার তাকালাম যে কি হচ্ছে। পরে ভাই আমি দেখি আমার মানে পায়ের দিকটাই মানে কুয়াশাগুলো জমাট বেঁধে আছে। আচ্ছা, জমাট বেঁধে আস্তে আস্তে সেগুলা একটা অবয়ব মানে একটা শরীরের আকার নিচ্ছে, একটা মানুষের আকার। পরে আমি মানে অনেক ভালো মতো সেই জিনিসটা লক্ষ্য করার পর দেখলাম যে ওটা একটা লোক, একটা মানুষে পরিণত হ্যাঁ হলো। একটা মানুষে আচ্ছা। পরিণত হলো। মানুষটা অনেকটা জোব্বা পরে থাকলে যেরকম মানে ওর আকার হয় সেরকম, লম্বা কোনো পোশাক, হ্যাঁ লম্বা কোনো পোশাক, এবং মানুষটাও স্বাভাবিক হাইটের চেয়ে অনেকটাই লম্বা আর কি। তো ভাইয়া মানুষটা আমি দেখলাম যে সেই মানে লোকটা প্রায় আপনার 5 মিনিট ধরে স্থির মানে ওভাবে দাঁড়িয়ে আছে, নড়ে না চড়ে না কিছু করে না। 5 মিনিট ধরে যে জায়গাতে দাঁড়ানো ছিল সেইভাবেই দাঁড়িয়ে আছে। 5 মিনিট পর সেই জিনিসটা দেখলাম ভাইয়া মানে মুভ করে আমার পুরা ঘরকে মানে পুরা রুমটাকে ও একটা রাউন্ড দিল। আচ্ছা। আর ভাই এখানে আরেকটা বলি, আমি একটু ভুলে গিয়েছিলাম, আমার দাদি কিন্তু আমাকে বলেছিল যে চাল ভাজা আছে না, জি জি জি, চাল ভাজা, বলছে তুমি তোমার আম্মুকে বলবা যে 1 বাটি চাল ভাজা যেন তোমার পাশে কোনো একটা বাটিতে রেখে দেওয়া হয়। আচ্ছা, রেখে দেওয়া হয়। ওকে। ওই দাদির নির্দেশ মতো চাল ভাজা ওখানে রাখা ছিল। তো ভাইয়া ওই জিনিসটা আমার পুরা রুমটাকে মানে রাউন্ড করে ঘুরে আসার পর ও এসে আমার যে টেবিলের উপর যেখানে চাল ভাজাটা রেখেছিলাম ওটার সামনে এসে দাঁড়ালো। ভাইয়া মানে জিনিসটা আমার থেকে মানে মাত্র 1 থেকে 1.5 হাত দূরে ছিল, আমি দেখতে পাচ্ছি তার ফেসটা, আমি বুঝতে পারি না কিন্তু কিছু একটা আছে সেটা বুঝতে পারছি। পরে ভাইয়া ওই অত লম্বা মানুষটা মানে ঝুঁকে যেভাবে সিজদা করে সেভাবে ওই চালের বাটিটার উপর ঝুঁকে কিছু একটা করলো। করার পর ভাইয়া ওভাবে আবার ওই সিজদার রত অবস্থায় সে প্রায় 5 মিনিট আবার ওভাবে স্থির হয়েই ওই কি যেন করছিল। পরে 5-6 মিনিট পর সে আবার উঠে দাঁড়ালো, মানে সোজা হয়ে দাঁড়ালো। সোজা হয়ে আবার আমার ঘরটা পুরা মানে চক্কর দিল, পুরো ঘরটাকে সে রাউন্ড করে কিছু একটা করলো। পরে ভাইয়া আমার দরজাটা আমি দেখছি ভাই আমার দরজাটা হালকা একটু চাপানো ছিল, ও সুন্দর করে ভাইয়া দরজাটা খুলে ঘর থেকে বের হলো। বের হওয়ার পর ভাইয়া সম্ভবত ও আমার পুরো বাসাটাই রাউন্ড করে গেল, কারণ আমি তাকে প্রায় 3 বার দেখলাম। একবার ঘুরে মানে আমার দরজার পাশে প্রায় ও 3 বার আসলো, পুরো বাসাটা রাউন্ড দিয়ে সে 3 বার আসলো। এইভাবে করতে করতে ভাইয়া কিছু একটা করে মানে কি করলো সেটা জানি না, বাট ও কিছুক্ষণ পর প্রায় আপনার আধা ঘন্টা পর আমার ঘরে আবার আসলো। যেখান থেকে আমি ওই জিনিসটাকে দেখেছিলাম ফার্স্ট যেখানে, সেইখানে এসে আবার ও স্থির হয়ে দাঁড়িয়ে গেল। তখন ভাইয়া ফজরের আজান দিচ্ছে, ওই টাইমে ভাইয়া জিনিসটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেল। আপনার চোখের সামনে আবার ভ্যানিশ হয়ে গেল? আমার চোখের সামনেই ভ্যানিশ হয়ে গেল।
আর ভাইয়া আমি তো মানে অবাক যে এইসব জিনিসও মানুষ দেখে। হ্যাঁ, ওই জিনিসগুলো কেউ না দেখলে বিশ্বাস করবে না। খুব স্বাভাবিক, সত্যি কথা। এবং আপনার চোখের সামনেই পুরো জিনিসটা ঘটেছে। এরপরে কি হলো? এরপরে ভাইয়া সকাল হলো। সকাল হওয়ার পরে ভাই আপনি বিশ্বাস করবেন কিনা জানি না ভাই, আমি উঠে দাঁড়ানোর যেখানে আমার ক্ষমতা ছিল না সেখানে ভাই আমি একটু ট্রাই করে দেখলাম যে আমি হাঁটতে পারছি। রীতিমতো আমি হাঁটতে পারছি এবং স্বাভাবিক কাজকর্মগুলো আমি করতে পারছি। পরে আবার আব্বু ডক্টরকে ডাকলো যে ও তো হাঁটাহাঁটি করতে পারছে। তখন ডক্টর আবার চেক করলো, চেক আপ করে বললো যে ও তো এখন সুস্থ, ও তো মানে স্বাভাবিক কাজ তো করতে পারে, কোনো সমস্যা নাই। না মানে এটা জাস্ট মিরাকেল আর কি, যেটা কিভাবে হলো। এটা আপনার জীবনে ঘটেছে একদম? জি ভাই, একদম আমার জীবনে ঘটা। এবং তখন আমি ভেবেছিলাম যে আপনাকে ওটা বলবো আর কি, কিন্তু সময়ের অভাবে আর কি হয়। তারপর থেকে কি এখন পর্যন্ত আর কোনো সমস্যা হয়েছে আপনার? ভাই সেরকম সমস্যা হয় না, কিন্তু আমার স্বপ্নে প্রচুর মানে আমি স্বপ্নে যা দেখি, বিশেষ করে ভাই আমি আমার মাকে নিয়ে স্বপ্নে যা দেখি সেটাই সত্যি হয়। ভাই এটা কি আমি বলবো? এটা আমরা তাহলে আরেকটা ঘটনায় বলবো। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনাটা অনেক চমৎকার ছিল, আপনাকে অনেক ধন্যবাদ। কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. শুনছেন ভূত.com, আমি রাসেল আছি সাথে, এবং আশা করছি যে ভূত.com আপনারা এনজয় করছেন। এই মুহূর্তে আমার সঙ্গে আবারও আছেন মারুফ শুভ, এবং তিনি তার আরও একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করবেন। আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। মারুফ শুভ, আপনার সেকেন্ড ঘটনায় আমরা চাই। জি, ধন্যবাদ রাসেল ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো এই ঘটনাটা পুরান ঢাকার একটা ঘটনা। আমার আঙ্কেলের সাথে ঘটনাটা ঘটেছে। তো এই আঙ্কেল আমাকে যেভাবে ঘটনাটা শেয়ার করেছে ওভাবে বলছি। তো ওনাদের যে বাসাটা ছিল, ওনাদের বাসাটা হচ্ছে পুরান ঢাকায় যে টাইপের বাসা হয়, যে রুমের ভিতর থেকে আর কি দোতলায় যাওয়া যায় এমন একটা বাসা। তো ওনাদের মানে যে লিভিং রুম ছিল, মানে গেটটা খুললে ওনাদের লিভিং রুম, মেন দরজাটা খুললে ওনাদের লিভিং রুম ছিল। উনি ওখানেই থাকতো রাতের বেলা। তো ওনার একটা মানে কুকুর ছিল, মানে ছোট থেকে সে কুকুরটাকে ইয়ে করেছে। তো রাতের বেলা ওনাদের বাসার সামনে একটা গার্ডেনের মতো জায়গা ছিল, ওখানে গাছটা ছিল, অনেক ইয়ে ছিল। তো ওইখানে কুকুরটাকে উনি ছেড়ে দিত রাতের বেলা। আর কুকুরটা পুরো গার্ডেনে ঘুরতো আর চিলাচিলি করতো, ইয়ে করতো, অনেক চিল্লাতো রাতের বেলা। ও সে মনে করতো অন্ধকার বা মানুষজন একটু আশেপাশে দেখলে হয়তো বা চিল্লা, এরকম ইয়ে। তো একদিন মানে ওনার রুমের মেন দরজাটা খোলাই ছিল, উনি রাতের বেলা ওখানে পড়ছিল। তো পড়তে পড়তে মানে হঠাৎ করে মানে কুকুরটা অনেক চিল্লাচ্ছে। তো চিল্লাতে সে মানে রুমের ভিতর ঢুকে যায় আর অনেক কাঁপতেছে। মানে তার কুকুরটা কাঁপা আর মানে কমতেছে না। মানে পরে কুকুরটাকে টান দিয়ে সে আবার বাইরে নিয়ে যাচ্ছে, সে আর যাবে না, মানে তাকে কোনোভাবেই টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না বাইরে। তো এই জিনিসটা আসলে কোনো সময় হয় না, ওই মানে সবসময় ও নর্মালি বাইরেই থাকে রাতের বেলা। তো এটা সে অবাক হলো যে ও বাইরে যেতে যাচ্ছে না কেন, আর পুরো শরীর কাঁপতেছে আর ইয়ে করতেছে। তো চিল্লানো বন্ধ। তো সে বাইরে গেল, গিয়ে টর্চ মেরে পুরা গার্ডেন দেখলে কোনো জায়গায় কিছু নেই। তো এমন সময় মানে কুকুরটাকে সে রুমের ভিতরে নিল। তো 1-2 দিন পরে তার বাসার যে সামনের বাসায় একজন ভদ্রমহিলা ছিল, সে তাকে ডেকে বললো আর বললো যে তোমাকে তো আমি রাতের বেলা মাঝে মাঝে ওই তোমাদের বাগানটায়, সামনে যে বাগানটা, ওখানে হাঁটাচলা করতে দেখি, রাত 1টা-2টা বাজেও তুমি হাঁটো, তুমি ওখানে রাতের বেলা হাঁটাচলা করো না, এটা বললো। তো বলার পরে বললো যে কেন আন্টি, আমি তো কেন হাঁটবো না, এখানে কি সমস্যা, অসুবিধা কি? বললো যে অসুবিধা তোমাকে ওভাবে আমি বলতে পারবো না, তুমি হয়তো বা এটা বিশ্বাস করবে না, কিন্তু তুমি রাতেরবেলা বাবা এখানে হেঁটো না, জায়গাটা বেশি রাতের বেলা সুবিধা না, ভালো না। বলে যে কেন আন্টি, এখানে কি কোনো চোরের সমস্যা বা কোনো ইয়ের সমস্যা, আমাকে বলেন। বলে না, কোনো সমস্যা নেই, তোমাকে আমি বললাম তুমি রাতের বেলা এখানে এসো না, মানে তোমাদের গার্ডেনে বেশি হাঁটাচলা করো না রাতের বেলা। তো সে বিষয়টা অবাক হলো। তারপর তার 2 দিন আগে আবার তার মানে কুকুরের সাথে এরকম একটা ঘটনা ঘটলো। তো সে কুকুরটা আর রাতের বেলা বাইরে থাকতো না, তার রুমে ইয়ে করতো। সে রাতের বেলা গেট টেট লাগিয়ে মাঝে মাঝে উঠে মানে গেট খুলতো না, কিন্তু জানলা দিয়ে দেখতো
যে কি ওখানে সমস্যাটা কি, আসলে এখানে কি প্রবলেমটা কি, ওখানে আমাকে মানে কেন যেতে পারবো না আমি। তো দেখলো কিছুই নেই, স্বাভাবিক, কোনো গাছও স্বাভাবিক আছে, সব কিছু অন্ধকার একটু, ওখানে আর কি কোনো সমস্যাই তো সে দেখতে পাচ্ছে না। তো একদিন রাতের বেলা যেটা ঘটলো যে সে পড়ালেখা শেষ করে সে একটু স্মোকের তার অভ্যাস ছিল, সে একটু রাত মানে ওই গার্ডেনের দিকে গিয়ে একটু স্মোক করতো। তো সেই সিগারেটটা জ্বালিয়ে সে বাইরে বের হলো, বের হয়ে সে সিগারেট খেলো, সিগারেট খাওয়া শেষ করে সে সিগারেটটা নিচে ফেলে করে সে যখন মানে রুমের দিকে ব্যাক করবে, এরকম সময় মানে একটা সাউন্ড পেলো, মনে হলো যে গাছের পাতা বা এরকম ডালের একটা মানে সাউন্ড টাইপের আর কি। তো সে পিছিয়ে ফিরে তাকালো, দেখলো যে কিছুই নেই এই টাইপের। তো সে যখন হেঁটে হেঁটে রুমের দরজার ভিতরে গেল, তখন সাউন্ডটা আরো জোরে হলো। জোরে যখন হলো তখন সে বুঝলো যে না, সমস্যা একটা আছে, এখানে একটা কিছু আছে, কেউ একজন ঢুকেছে, বাউন্ডারির ভিতরে কেউ একজন ঢুকেছে, এটা মনে, সে ফার্স্টে চোর মনে করেছিল, চোর টাইপের কিছু। তো টর্চটা নিয়ে সে গেল সামনে গিয়ে পুরো গার্ডেনের গাছ টাছগুলো চেক করলো, কিছুই নেই। তো একটা গাছের উপরে সে জাস্ট একটু লাইট মারলো, লাইট মারার পর যেটা হলো যে মানে দেখলো যে একটা বিভৎস চেহারার একটা মহিলা দাঁড়িয়ে আছে, কিন্তু ওই মহিলা চেহারাটা রাসেল মানে অদ্ভুতভাবে, এটা সে আমাকে যেটা বলেছিল যে ওই যাকে যে মানে যে তাকে মানা করেছে, যে মহিলাটা ওনার বাসার সামনে যে মহিলাটা, সে যে তাকে মানা করেছে তুমি গার্ডেনের মধ্যে যেন, তার মতো দেখতে, কিন্তু একটু বিভৎস চেহারাটা। তো এটা দেখে সে ভয়ে সে দৌড় দিয়ে রুমের ভেতরে চলে আসে। তো চলে এসে গেটে লাগিয়ে দেয়, লাগিয়ে তার বাসার তার আব্বু আম্মুকে ডাক দিয়ে বলে যে আমি এরকম দেখেছি। তো স্বাভাবিকভাবে রাতের বেলা তারা বললো যে আচ্ছা তুমি দেখেছো, আমরা এটা বিশ্বাস করলাম, কিন্তু তুমি এখন আমাদের এখানেই ঘুমাও, তুমি ভয় পেও না এখন। পরের দিন সকালবেলা এই বিষয় নিয়ে কথা বললো যে এই ঘটনা, আমি এই জিনিস দেখেছি। দেখার পর ওই সামনে বাসে ওই মহিলা উনি যে ছিল, ওনাকে গিয়েও বললো যে আন্টি আপনি তো আমাকে বলেছিলেন আমি এরকম গার্ডেনে দেখেছি। পরে সে তখন বললো যে হ্যাঁ আমি তো এরকম তোমাকে আগেই বলেছিলাম যে গার্ডেনের ওদিকে যেও না, রাতের বেলা হাঁটাহাঁটি করো না, ওখানে আমি একটা প্রবলেম আছে, আমি এটা বুঝতে পেরেছিলাম একদিন। তোমরা কথা ইয়াং ছেলে, তোমরা তো বুঝো না, আমি তোমাকে মানা করার পর তুমি কেন বের হলে? পরে বলেন, পরে ওনার আব্বু আম্মু যে ওনার সাথে গিয়েছিল, তারা বললো যে এখানে সমস্যাটা কি দেখেছেন আপনি? পরে সেও বললো যে আমি এরকম গাছের মধ্যে একটা মহিলাকে, মানে গাছের নিচে দেখেছে সে, আবার একটা মহিলাকে বসে থাকতে দেখেছি, অস্বাভাবিকভাবে আচরণ করছিল। তো এটা যখন ওই আন্টিও যখন বললো, তো তার বাবা মা এটা বিশ্বাস করলো, বিষয়টা বিশ্বাস করার পরে তারা মানে তাদের মানে ওই বাসায় তারা মানে বেশি দিন থাকেনি, মানে ওটার নিজেদের বাসা ছিল না, মানে ভাড়া ছিল, মানে অনেক ওই পুরান ঢাকা ওই ধরনের বাসাগুলো যে পুরান আমলের একটু জমিদার টাইপের বাসাগুলো, একটু মোটা দরজা মোটা ওয়াল এই টাইপের বাসা। ওরা মানে যে আসল মালিক সে একজন উকিল, ওই বাসায় সে এখন মানে ওখানে থাকে না, সে অন্য জায়গায় আর কি। পরে তারা ওনাকে বলে যে আমরা এরকম প্রবলেম আমরা এই বাসায় ফেস করেছি, আমরা এই বাসায় থাকতে পারবো না। পরে এটা বলে ওই বাসা থেকে তারা চলে আসে আর কি। তারপরে ওই জিনিসটাকে তারা দেখেনি, কিন্তু মানে এটাই তার জীবনের একটা অনেক ভয়ানক ঘটনা, সে আমার সাথে শেয়ার করেছিল। এটাই, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, এবং মারুফ শুভ কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ, এবং আশা করছি যে আগামী তো আপনাকে পাবো। আপনাদের সবাইকেই বলবো যে আপনাদের জানা এবং আপনাদের শোনা বা আপনাদের জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং মারুফ শুভ, আপনি অনেক ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আপনারা শুনছেন Bhoot.com স্বাধীন অ্যাপে। আমাদের আজকের ঘটনা আমরা কিছুক্ষণের মধ্যে আবারও শুরু করব। আমি একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তিনিও আপনাদের সাথে ঘটনা শেয়ার করবেন। তার আগে আমি আপনাদের ইমেল অ্যাড্রেসটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com, which is russell russell@gmail.com. It's very easy. আর আমাদের দুটো ফেসবুক পেজ Bhoot.com নামে রয়েছে, এবং আমাদের Bhoot.com একটা গ্রুপও খোলা হয়েছে, যেখানে আপনারা আপনাদের ঘটনা শেয়ার করতে পারবেন। আমাদের নেক্সট
প্ল্যান সম্পর্কে জানতে পারবেন, আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কারা আসছেন, আমরা ছবি শেয়ার করব, আমরা লাইভে এসে আপনাদের সাথে সরাসরি কমিউনিকেট করব, আপনাদের সাথে কথা বলবো, সেই ধরনের প্ল্যানও রয়েছে। সো আশা করব যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আমাদের আজকের অতিথি আমার পাশেই বসে আছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো ডিয়ার লিসেনার, আমি হচ্ছে মোহাম্মদ আশিকুর রহমান। আমি আসছি মিরপুর মাজার রোড থেকে। আচ্ছা, তা আমি এখন যে ঘটনাটা আপনাদের সাথে বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার আমাদের এলাকারই। আমি থাকি হচ্ছে মাজার রোডে ফার্স্ট কলোনিতে, আর ঘটনাটা যেখানে ঘটছে সেটা হচ্ছে সেকেন্ড কলোনিতে। তো সেকেন্ড কলোনিতে আমাদের একটা ওইখানে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, মেথডিস্ট। তো ওইটার পাশেই এই ঘটনাটা, এটা একেবারেই রোড সাইডে। তো এখানে একটা প্লটের উপরে 3টা বাড়ি নির্মাণ করা আছে। তো মূলত কাহিনী ওই বাড়িটাকে নিয়েই। তো রাস্তার পাশে যে বাড়িটা আছে ওই বাড়িটা অনেক আগে থেকেই ওইটার মধ্যে অনেক ধরনের সমস্যা চলতেছে। এমনকি আমরা ওইখানকার কিছু স্থানীয় লোকজনদেরকে জিজ্ঞাসা করে যতটুকু জানতে পারলাম যে ওই বাসার মধ্যে একজন হাজি আছে, সে আপনার 4 ওয়াক্ত নামাজকে বিশ্বাস করে, বাট 5 ওয়াক্ত সে পড়ে না আর কি। তো সে নাকি এরকম বদজিন পালে অথবা তাদের সাথেই থাকে, এরকম কিছু একটা আর কি আছে। আর সাথে সাথে আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে যে ওই হাজির একটা মেয়ে আছে। তো তার যে চেহারার শেপ, তার চেহারার আকৃতি, এটা মূলত এলাকার লোকজন যেগুলি বললো যে বানরের আকৃতি তার চেহারার মধ্যে লোম আছে, আর চেহারাটা একেবারেই বানরের মতো। তো আমরা 5-6 জন ফ্রেন্ড মিলে একদিন একটা অ্যাডভেঞ্চার করার চিন্তা ভাবনা করি। তো আমাদের ফ্রেন্ডের মধ্যে বদি ছিল, লটু ছিল, সাদ্দাম ছিল এবং কাকা অনেক ছিল। তো এরকম আর কি 5-6 জন মিলে তো আমরা একটা অ্যাডভেঞ্চার করার প্ল্যান করি। তো যেই কথা সেই কাজ অনুযায়ী আমরা ওই বাড়ির ওইখানে চলে যাই। তখন রাত আনুমানিক 12:30 থেকে 1টা এর মধ্যেই আর কি। তো আমরা এর আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ওই বাড়িটার ওই প্লটের ওইখানে 3টা বাড়ি আছে। তো মূলত প্রত্যেকটা বাড়ি 5-6 তলা কইরা। তো রোড সাইডে রাস্তার পাশে যে বাড়িটা আছে ওই বাড়িটা হচ্ছে 4 তলা। আর ওই বাড়িটার সাথেই রহস্যের অনেক কিছু আছে। যেমন ওই বাড়ির মধ্যে বেশ কিছু বছর আগে একটা মাদ্রাসা তৈরি করা হয়েছিল। তো মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা থাকে, তো তাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখা গেছে নাক মুখ থেকে রক্ত বের হইতেছে। এইভাবে বিভিন্ন সমস্যার কারণে ওইখান থেকে মাদ্রাসাটা চলে যায়, এখানে মাদ্রাসা টিকে না। তো ওই মাদ্রাসা যাওয়ার পরে ওই বাড়ির নিচে বেশ কয়েকটা দোকান তৈরি করে ওই বাড়ির মালিক। তো দোকানগুলি তৈরি করার পরে ওই দোকানে ওইখানে 2টা দোকান ভাড়া হয়। এর মধ্যে একটা দোকান থাকে পাইপের, আর একটা দোকান হচ্ছে থাইয়ের। তো ওই দোকান যখন রাত্রেবেলা অফ করে রাখা যায়, তো সকালবেলা যখন সে দোকান খুলতে আসে, তো দোকানের ভেতরে যে সমস্ত পাইপ, যেমন ওই ইউপিভিসি পাইপ আছে, বিভিন্ন প্লাস্টিকের পাইপ, এগুলি সমস্ত কিছু এলোমেলো এবং ভাঙাচোরা। দোকানটা পুরো গোছালো অবস্থায় রেখে যেত। আর সকালবেলা যখন আসতো তো এইভাবে এলোমেলো আর ভাঙাচোরা অবস্থায় এরকম থাইয়ের দোকানেরও সবকিছু এলোমেলো থাকতো। আচ্ছা। তো এইভাবে পালাক্রমে চলতে থাকে। তো একটা পর্যায়ে ওই দোকানদার দোকান ছেড়ে চলে যায়। আচ্ছা, মানে ভয়েই চলে যায় কোথায়? ভয়েই চলে যায়। তো এরকম আমরা ওই বাড়ির ভেতরে ঢোকার মতো কোনো স্কোপ নাই, সব স্কোপগুলি অফ করা। তো ওই বাড়িতে যদি সচরাচর কেউ এমনিতে ঢুকতে যায়, তো এলাকার লোকজন আছে যারা আর কি ঢোকার জন্য বারণ করে। আচ্ছা। তো আমার একটা ফ্রেন্ড আর কি আমার একটা জুতা ওইখানে, মানে জুতাটাকে ওইখানে ফেলে দিতে বলে। তা আমি ওই জুতাটাকে ওইখানে ফেলে দিই। এরপরে আমাদের যে আমাদের সাথে ছিল কাকা অনেক, তার আমরা কাকা বলে ডাকি। তো সে আমাদের বলে যে আমি দেয়ালের সাইডে দাঁড়াইছি, তুই ভিতরে যা। তো আমি ভিতরেই জুতার জন্য আর কি জুতাটাকে আনার জন্য ভিতরে যাই। তো রাসেল ভাই, ওইখানে আসলে পানি পড়ার মতন কোনো ব্যবস্থা নাই, যেহেতু এটা অনেক বছর যাবৎ বন্ধ। ওটা একেবারেই অকেজো। এখানে পানি, বিদ্যুৎ, গ্যাস এগুলি সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। তো আমি যখন ওই জুতাটাকে আপনার ওই বিল্ডিং এর একেবারে নিকটেই পড়া ছিল জুতোটা, তো ওই জুতোটাকে যখন আমি এরকম আনার জন্য যাই, তো আমার কানে আসে পানি পড়ার যে একটা সাউন্ড, টপ 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 এরকম একটা সাউন্ড। তো মনে হইতেছে যে এই সাউন্ডটা প্রথমে আমি পাইলাম। তো পাওয়ার পরে এই সাউন্ডটা মনে হইতেছে যে বাইরে গেছে, টপ 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 করে বাড়তেছে। তো আমি এইটার শব্দের ভয়ে খুব দ্রুতই ওইখান থেকে দৌড়া এরকম দেয়াল টপকে চলে আসি, বাইরে চলে আসি। তো বাইরে চলে আসার পরে এলাকার একজন লোকের সাথে দেখা হয়ে যায়। তো ওই লোকটা মুরব্বী আমাদেরকে বলতেছে যে এখানে কেন ঢুকছো,
এখানে কি কারণে ঢুকছো, এখানে তো ভালো না, এই জায়গা ঢুকলে সমস্যা হয়। তো আমরা ওই আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম যে আঙ্কেল এখানে ঢুকলে কি হয়েছে বা ঢুকলে কি প্রবলেম। তো আঙ্কেল আমাদেরকে এরকম এরকম ওই হাজির ব্যাপারে বলতো যে উনি এরকম 4 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, আর উনি এরকম বদ জিন ওইখানে পালে। এরপর আরো বিস্তারিত তার মেয়ের ঘটনা। তারপর ওই বাসার মধ্যে কোনো বাচ্চা কাচ্চা বল টল কুড়াইতে গেলে ওরা ওই মেয়েকে এরকম উত্তেজিত করে দেয়, তারপর ওই হাজি তাদেরকে এরকম মারধর করে। তো ফাইনালি ওনার সাথে কথা বলে আমরা, ভেতরে আরো 2টা বাড়ি আছে, ওই দুইটাই 5-6 তলা কইরা। তো ভেতরে একেবারে মাঝখান পর্যায়ে যেই বাড়িটা আছে ওই বাড়িতে 3 তলায় শুধু একটা লাইট জ্বলে, বাকি পুরা বাড়ির আর কোনো ফ্ল্যাটে কোনো লাইট টাইট কিছু নাই। আর সবচেয়ে বড় মানে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে আপনার বাসার ছাদের উপরে অনেক বড় একটা গাছ, যেটা পুরা বাসার ছাদটাকে এরকম বট গাছের মতনই, কিন্তু পুরা বাসার ছাদটা এরকম আটকা রাখছে, এত বড় গাছ। তো আমরা পুরা গলির মধ্যে যাই। তো গলির মধ্যে যাওয়ার পরে সাইডে আরেকটা বাসা আছে, ওই বাসাটার 2 তলায় সম্ভবত কিচেন রুম। তো ওইখানে একটা লাল 100 ওয়ার্ডের সম্ভবত লাইটটা, তো ওইটা জ্বলতেছিল। তো আমাদের একটা ফ্রেন্ড ছিল, ও সাদ্দাম, ও একটা ফোনের মধ্যে ডিভাইস নিয়ে আসছে। হ্যাঁ, ওটা বলতেছে যে গোস্ট প্রোটেক্ট মানে এরকম একটা কিছু বলতেছে, একটা অ্যাপ। তো ওইটাকে আমাদেরকে যেটা বললো যে হ্যাঁ এটা অরিজিনাল, এটা দিলে আসলে কোথায় কি আছে এই জিনিসগুলি বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলি জানা যায়। তো আমরা ওইটা নিয়ে ওইটার ধারাবাহিকতাই ওইখানে যাওয়া হয় আর কি আমাদের। তো ওই বাসার সামনে যখন আমরা যাই, তো ওই বাসার মধ্যে একটা 100 ওয়াটের লাইট জ্বলতেছিল, শুধু একটা ফ্ল্যাটই 2 তলায়। পাশে একটা অনেক বড় আর কি আপনার ওই হাসনা হেনা ফুল, সম্ভবত লাল ফুলগুলি আর কি। তো ওই ফুল গাছ একটা আছে অনেক বড়, ঝোপঝাপ পুরা, আর পুরা নীরব ওই জায়গাটায়। 2টা বাড়ির মধ্যে কোনো ফ্ল্যাটে কোনো লাইট টাইট নেই, শুধু ওই ফ্ল্যাটটার মধ্যে লাইট জ্বলতেছে। তো আমার ওই ফ্রেন্ড যখন এরকম ওইখানে আমরা গেলাম, তো যাওয়ার পরে ওই ডিভাইসটাকে যখন অন করলাম, ডিভাইসের মধ্যে একটা সাউন্ড হয়, খুব একটা জোরালো, মানে একটা হরর মুভির যে সমস্ত সাউন্ডগুলি আর কি। সে তো ওই সাউন্ডটা হইলো, হওয়ার পরেই ওইখানটার মধ্যে মৃদু একটা বাতাস আসলো, জাস্ট ওই এরিয়ার মধ্যে যেখানে আমরা অবস্থান করছি। আমরা সব ফ্রেন্ডরা একটু ঘাবড়াই গেছি বিষয়টা। আর ওইখানে যখন বাতাসটা আসছে, সাথে সাথে ওই কিচেন রুমের যে লাল লাইটটা ছিল ওইটা কয়েকবার আপ ডাউন করতেছে। আচ্ছা, হ্যাঁ, মূলত এই লাইটগুলি এরকম আপ ডাউন করে না, টিউব লাইট হলে ওগুলি একটু আপ ডাউন করে, কিন্তু এই লাল লাইটটা অনেকবার 5-6 বার প্রায় আপ ডাউন করছে। তো করার পরে আমরা সবাই একটু ভীত সশস্ত্র হয়ে গেলাম, মানে ভয়ে আর কি। হ্যাঁ, তো আমাদের সাথে একটা ফ্রেন্ড ছিল লটু, ওর নাম হচ্ছে লটু। আমরা ও খুব বেশি ভয় পেয়ে গেছে, ও বলতেছে যে চল এখানে আগুন জ্বালা, নাইলে হয়তো কোনো বিপদ ঘটতে পারে। আচ্ছা। হ্যাঁ, তো আমরা ভয়ের কারণে একটু সামনের দিকে অগ্রসর হই। তো সামনের দিকে অগ্রসর হওয়ার সময় রাস্তার ওই গলির মধ্যেই হাতের ডানে দেয়ালের মধ্যে আর কি, বাউন্ডারির মধ্যেই আরেকটা বাড়ি সাদা রঙের। তো ওই বাড়ির একেবারেই 5 তলার উপরে একটা টিউব লাইট জ্বলতেছিল। তো আমরা যখন 4-5 জন মিলে ওই লাইটটা ক্রস করতে যাব, যখন ক্রস করলাম তখন ওই লাইটটা নিভে গেছে। তো আমরা সবাই যখন ওই লাইটের সোজা রাস্তা ক্রস করে ফেলছি, লাইটটা আবার জ্বলে উঠছে। তো জ্বলার পরে আমরা সামনের দিকে যাওয়ার পরে 2 জন মানে সিকিউরিটি গার্ডকে ওইখানে দেখি। তো ওইখানে আমাদের ওই আমরা যে ক্যামেরাটা নিয়ে গেছিলাম, তো আমাদের ওই ক্যামেরাটার মধ্যে বাংলা ভিশনের একটা লোগো লাগানো ছিল। তো আমরা ওই সিকিউরিটি গার্ডরে জাস্ট এই লোগোটা দিয়ে একটা ভয় দেখায় আমরা আর কি বিষয়টা জাস্টিফাই করার জন্য তারে জিজ্ঞাসা করতেছি যে আঙ্কেল এখানে কি হয় বা এটা কেন এরকম। তো ওই সিকিউরিটি গার্ড কিছুতেই বলতে চাইতেছে, মানে বলবেই না। সে বলতেছে যে আমরা যদি আপনার কাছে এই বাসার ব্যাপারে অথবা এখানকার ব্যাপারে কোনো কিছু বলি, তাহলে আমাদের উপরে পরবর্তীতে একটা সমস্যা চলে আসবে। মানে সেটা কি তার চাকরিগতভাবে সমস্যা, নাকি ওই বাসা থেকেই কোনো একটা সমস্যা? হ্যাঁ, ওই বাসাতেই যেগুলি আছে, আচ্ছা, তারা সমস্যা। হ্যাঁ, তারা এর আগে একজন নাকি বলছিল এরকম ঘটনা। তো তাকে ওই পাশে একটা ভাঙা দেয়াল আছে, তো তারে মাঝরাতে মারধর করে ওই ভাঙা দেয়ালের ওপরে ওইখানে মাইরা ফালা রাখছে। আচ্ছা, তো এই জন্য আর কি তারা বলতে চায় না। তো আমরা এটা দেখার পরে আমরা ওইখান থেকে চলে আসি। এরপরেও আসলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা আর যেতে পারিনি। আচ্ছা। তো এইটুকুই ছিল আপনার প্রথম ঘটনা। বাহ, চমৎকার। আমরা মাজার রোডের একটা ঘটনা শুনলাম এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই ঘটনাটা শেয়ার করার জন্য। কে তুমি? Put.com. The fear returns with Russell.
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com। এবং আমি আরও একবার মনে করিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত.com। এর যে ইমেল অ্যাড্রেসটা সেটা হচ্ছে russell.booth.com@gmail.com। বারবার ইমেল অ্যাড্রেস মনে করিয়ে দেওয়ার কারণটা হচ্ছে যেন আপনারা বেশি বেশি করে ঘটনা পাঠাতে পারেন এবং আপনার জীবনে জানা বা আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো ঘটনা আমাকে পাঠাতে পারেন। এবং সেই ঘটনাটির শুরুতে অবশ্যই একটু উল্লেখ করবেন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এবং আমাদের অডিও ক্লিপ পাঠানো খুব ইজি। আপনি যদি একটা কোয়াইট একটা প্লেসে যদি আপনি আপনার মোবাইল ফোন দিয়ে রেকর্ড করেন, তাহলে সেটা রেকর্ড করে আমাদের কাছে যে কোনো মুহূর্তে কিন্তু আপনি চাইলে পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমার সঙ্গে মারুফ শুভ উপস্থিত আছেন এবং তিনি আমাদেরকে আজকে, তিনি মিরপুর থেকে এসছেন এবং তিনি আমাদেরকে আজকে তার একটি ঘটনা শোনাবেন এই মুহূর্তে। চলুন তার কাছে সরাসরি চলে যাই এবং তার ঘটনাটি শুনে আসি। মারুফ শুভ, আপনাকে স্বাগতম ভূত.com-এ। এবং চলুন আমরা সরাসরি আপনার ঘটনায় চলে যাই। ধন্যবাদ রাসেল ভাই। এই ঘটনাটা ঘটেছিল আমার একটা ফ্রেন্ডের ভাইয়ের সাথে। জি। তো তারা মানে তাদের গ্রামের, মানে তারা ঢাকাতেই থাকতো, তো তারা তাদের গ্রামের বাসায় যাওয়ার জন্য, তো তাদের গ্রামের বাসা হচ্ছে বরিশালে। তো সেখানে যাওয়ার জন্য তারা মানে লঞ্চ ঘাটে গেল। তো ওইখানে গিয়ে মানে যে তাদের সাথে যেটা হলো রাসেল ভাই, মানে বিষয়টা হচ্ছে মানে লঞ্চের যে ইয়েটা থাকে, ঘাটের যে পোর্শনটা থাকে, ওটা জায়গাটা খালি একটা মানে ফাঁকা জায়গা থাকে। তো ওই ফাঁকা জায়গা দিয়ে যেটা হলো, মানে ও লঞ্চে, ওর ভাই উঠে অলরেডি, আমার ফ্রেন্ড যে সে উঠে গেছে লঞ্চের ভিতরে। তো আর ও তখন উঠতে পারেনি, মানে ও আর কি তার মধ্যে সে যাবে আর কি, লঞ্চে উঠবে। তো ওই মুহূর্তেই তার হাতে ব্যাগ ছিল, স্বাভাবিক বিষয়, ব্যাগ ট্যাগ তো থাকবেই। তো ব্যাগটা ওর ভাইকে দিতে গিয়ে মানে একটা অ্যাক্সিডেন্টলি সে ওই পানির মধ্যে পড়ে যায়। তো পানির মধ্যে পড়ে যাওয়ার পরে যেটা হলো, ওইটা কিন্তু রাসেল ভাই লঞ্চ আর ঘাটের যে পোর্শন, ওই জায়গাটায় যেহেতু ওটাতে একটু বেশি গভীর হওয়ার কথা না ওই ইয়েটা। তো যখন সে পড়ে যায় ওখানে, তো যখন সে পানির মধ্যে ছিল, তো তার মোটামুটি মানে এটা পরবর্তীতে জানাই গিয়েছে আর কি। তো মানে পানিতে পড়ে যাওয়ার পর আমার ফ্রেন্ড, আমি পড়ে যাওয়ার সময় কি ঘটেছিল ওটা বলছি। তো আমার ফ্রেন্ড তো সাথে সাথে মানে গেল, গিয়ে দেখলো, করলো। তো আরো লোকজন করলো, মানে তার কোনো ওখানে খোঁজ নেই। তো পানির মধ্যে মানে নামলো, লোক পানিতে ঝাঁপ দিয়ে দেখলো, মানে ওই ওটুক জায়গার ভিতর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওইটা খুবই অল্প জায়গা, অল্প জায়গা, কিন্তু ওখানে যে তাকে আর পাওয়া যাচ্ছিল না। এখন খুব মনে হয় গভীরও না। হ্যাঁ। তো সে জায়গা পাওয়া যাচ্ছে না। তো ওই জায়গাটার মধ্যে মানে যে জায়গা, ও অনেক খোঁজাখুঁজির পরও অনেকক্ষণ পরে মানে একটা সাইড দিয়ে সে ভেসে ওঠে, অজ্ঞান অবস্থায় সে ভেসে ওঠে। তো তাকে ওইখান থেকে তারা মানে ওখান থেকে হসপিটাল নিয়ে যায়। ওখানে হসপিটাল নিয়ে যাওয়ার পরে তার অনেকক্ষণ জ্ঞান ছিল না। তো জ্ঞান আসার পরে যেটা হয়, তো সে ফার্স্টে বিষয়গুলো বিষয় নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছিল না। তো তাকে মানে আবার বাড়িতে নিয়ে যায় তারা, যে কোনোভাবে তাকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যায়। সে ঢাকায় আর মানে স্টে করতে পারতেছিল না, অফিস থেকে ছুটি টুটি নিয়ে তার কি চলে যায় গ্রামে। তো গ্রামে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে মানে একদিন মানে ও কম কথা বলা শুরু করলো, মানে বাসা বেশি কথাবার্তা বলতো না। এই ঘটনাটা ঘটার পরে সে কথাবার্তা, তাকে জিজ্ঞেস করলো যে কিভাবে তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এটা হয়েছে, এটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু সেই বিষয়টা নিয়ে কথা বলতো না, আর খুবই কম কথা বলা শুরু করলো। তো এই জিনিসটা যখন হচ্ছিল, তখন সে তারপর হঠাৎ করে একদিন মানে ওনার সাথে ওনার একটা কাজিন ছিল। তো রাতের বেলা সে একটা মানে চিৎকার দিয়ে ওঠে। তো যখন সে চিৎকার দিয়ে ওঠে, তখন চিৎকার দিয়ে বললো যে আমি একটা মানে শ্যাডোর মধ্যে সে রুমের মধ্যে দেখতে পাই। তো সেই দিন সে বাসার সবাই আসে, এসে বললো যে কি দেখেছো তুমি বা কি হয়েছে ওইখানে। তো সে বললো যে আমি তো এতদিন তোমাদেরকে বলিনি, আমার সাথে আমি যখন পানিতে পড়ে গিয়েছিলাম ওই সময় আমার সাথে একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। আচ্ছা। তো আর যেটা মানে ওর যে দাদা ছিল, সে দাদার সাথে অনেক ক্লোজ ছিল। আর ও সে গ্রামের বাড়িতে তার 2 বছর আগে সে মারা যায় আর কি। অনেক ক্লোজ ছিল, মানে সে গ্রামের থেকে যখন সে গ্রাম থেকে ঢাকায় আসে তখন মানে অনেক ক্লোজ যেটা বলে। তো মানে অনেক দাদাকে মিস করতো, মানে ওখানে বারবার চলে যেত গ্রামে। তো দাদা মারা যাওয়ার পরে সে আর কি
অনেক দাদাকে মিস করতো বা অনেক আর কি ইয়ে করতো, যে অনেক মানে কষ্ট পেয়েছিল এই বিষয়টা, মানে দাদা মারা যাওয়ার পরে। তো সে ও যেটা বললো, মানে যেদিন সে পানিতে পড়ে যায়, সেদিন পানিতে পড়ে যাওয়ার পর সে দেখতে পেয়েছিল, মানে যখন সে পানিতে পড়ে যায় তার এতটুকু দেখলো যে মনে হলো যে মানে তার চোখের মধ্যে ভাসতেছে যে তার দাদাও কিন্তু, দাদার সাথে তার কিন্তু নানাও মারা গিয়েছিল। আচ্ছা। তো সব মৃত লোককে সে দেখতে পাচ্ছিল, মানে পানির ভিতরে মনে হচ্ছে যে তার পাশে তার দাদা আছে, দাদি মানে দাদি বেঁচে ছিল, নানা আছে, যারা যারা আর কি আত্মীয় স্বজন ক্লোজ ছিল তখন দেখতে পাচ্ছিল। তো এটা দেখে সে জাস্ট মানে ইয়ে দেখলো যে তার মানে কেউ একজন তাকে, মানে সে তার কোনো, সে উপরে উঠতে পারতেছিল না বা কোনোভাবেই সে ইয়ে করতে পারতেছিল না। তো সে মানে তাকে কোনোভাবেই মানে মনে হলো কেউ একটা ধাক্কা দিয়ে তাকে পানির উপরে ইয়ে করে দিল, তারপরে তার আর কি কোনো জ্ঞানই ছিল না ওই মুহূর্তটায়। তো এই ঘটনাটা বললো। তো আর আছে যেদিন সে ভয় পেয়েছিল, সে মনে হলো মানে সে দেখলো যে মানে ওনার দাদার শেপেরই একজন লোক মানে তার রুম থেকে আর কি তার মাথার কাছে দাঁড়িয়ে ছিল, তো রুম থেকে বের হয়ে গেল। তো এই বিষয়টা যখন দেখলো, তো ওনার বাসায় কেউই বিশ্বাস করতেছিল না ব্যাপারটা। তো বললো যে এটা আসলে তুমি হয়তো তোমার দাদাকে তুমি অনেক ইয়ে করতে, এই কারণে হয়তো তুমি দেখেছো। কিন্তু তার দাদি আবার, যেটা তার দাদি যে ছিল, সে আবার তার কথাটা বিশ্বাস করে বললো যে না, এটা ও দেখতেও পারে। ঠিক আছে, মানে সে এই কথাটা বললো। তো সে আর আরেকটা বিষয় আসল ভাই, যেটা সে মাঝখানে একদিন সে স্বপ্ন দেখেছিল যে তার দাদা কিন্তু অস্বাভাবিকভাবে মারা গিয়েছিল। অস্বাভাবিকভাবে বলতে যে সে মানে মাছ ধরতো বা অনেক সে মাছ টাছ ইয়ে করতো, তো পানিতে ডুবে মারা গিয়েছিল, মানে পানিতে অস্বাভাবিকভাবে পানিতে পড়ে সে মারা যায় আর কি। মানে কিভাবে পানিতে পড়লো বা এই টাইপের আসলে পরবর্তীতে ইয়ে জানা যায়নি। তো সে মানে আমার ওই ফ্রেন্ডের যে ভাই, সে দেখলো যেটা যে মানে স্বপ্নে দেখছিল যে তার দাদা মানে মানে পানিতে মনে হচ্ছে কি কোনো একটা মানে একটা শ্যাডোর মতো মনে হচ্ছে যে ল্যাঞ্জা আছে এমন একটা কিছু তার দাদাকে পানির মধ্যে টেনে নিয়ে চলে যাচ্ছে আর কি, এরকম একটা স্বপ্ন দেখলো। তো এই বিষয়টা যখন মানে বাসা সবাইকে বললো, বা আমি এরকম স্বপ্ন দেখেছি বা আমার দাদার টাইপের একজন শেপের একজন আমার রুমে দেখেছি, এগুলো বলার পরে তো তারা ওনার দাদি বাদে কেউ বিশ্বাস করছিল না। তো এই বিষয়টা সে একা গিয়ে পার্সোনালি গিয়ে হুজুরকে বলে, ওর এলাকার যে হুজুর আছে সে হুজুরকে বলে যে আমি এরকম দেখেছি, আমি এরকম ঢাকা থেকে আসার সময় আমি এভাবে পা পিছলে পড়ে গিয়েছিলাম, তখন আমি পানির মধ্যে এগুলো দেখেছি, মৃত মানে আমার দাদা তো মৃত, আমার নানাকেও দেখেছি, মৃত লোকগুলোকে দেখেছি। পরে বললো যে আসলে এই বিষয়টা তো মানে হওয়ার কথা না, এরকম তুমি হয়তো বা ভুল দেখেছো বা ভয় পেয়ে হয়তো, হ্যাঁ ভয় পেয়ে হয়তো বা দেখেছো, বা তুমি পানিতে পড়ে যাওয়ার পর, কারণ ওটা তো বেশি গভীরও না পানিটা। পরে বললো যে সে এটাই বললো যে আমি তো ওখানে দাঁড়ালে মানে মাথা সমান পানি আসবে আর কি, মানে ডুবে যাওয়ার মতো না পানি জায়গাটা। তো এটা যখন সে এইসব ব্যাপারগুলো হুজুরকে বললো, তা হুজুর বললো যে তোমার দাদা যেভাবে মারা পরে এই ঘটনাটা বললো যে আমি স্বপ্নে দেখেছি এরকম আমার দাদাকে মানে কেউ একজন শুনলাম আমরা, হ্যাঁ এটা টেনে নিয়ে যাচ্ছে, এটা এইসব বললো আর কি। বলার পরে যে হুজুর বললো যে আচ্ছা সমস্যা নেই, তোমাকে আমি একটা তাবিজ দিয়ে দিচ্ছি, আর তোমার দাদার জন্য তোমরা একটা মিলাদ রেখো তোমাদের বাসায়, যে মিলাদটা পড়িয়ে তোমার দাদাকে তোমরা আর কি ইয়ে করতে পারবে। পরে একটা মিলাদ দেয়, এটা মিলাদ দেওয়ার পরে মোটামুটি সে এরপর থেকে আর এই টাইপের কিছু দেখে না, ওর দাদাকেও দেখে না, আর এই টাইপের কোনো খারাপ স্বপ্ন সে আর দেখেনি। এটাই। ওকে, আমি অনেক একটু আগেও আজকেও কথা বলছিলাম একজনের সাথে যে সাধারণত মানুষ যখন খুব অসুস্থ থাকে বা মানুষের থাকে না যে অনেকে কোমায় চলে যান বা অনেকে অপারেশনের টেবিলে শুয়ে থেকে হঠাৎ করেই খেয়াল করেন, মানে হঠাৎ করে দেখেন যে তিনি আসলে টেবিলে শুয়ে নেই, তিনি অপারেশন থিয়েটারের কোনো এক জায়গায় দাঁড়িয়ে আছেন এবং তাকেই ডাক্তার অপারেশন করছেন। এরকম ঘটনা কিন্তু এর আগে ঘটেছে, আমি শুনেছি এবং আপনারাও নিশ্চয়ই শুনেছেন আমার কাছ থেকে। কিন্তু যে ব্যাপারটা রিসেন্টলি আমার শোনা, সেটা হচ্ছে আমার খুবই কাছের একজন রিলেটিভ, তিনি হসপিটালে ছিলেন এবং তিনিও এরকম আইসিইউতে ছিলেন, এবং তিনি আইসিইউ থেকে বের হয়ে এসে একদম শেষ পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছিলেন। তিনি ফিরে এসে আমাদেরকে যখন বললেন, অদ্ভুত এক বর্ণনা দিলেন, অনেকটা এই গল্পটার মতোই। তিনি দেখতে পেলেন যে তিনি একটা বিরাট কোনো একটা মাঠের মধ্যে চলে গেছেন, সেই মাঠ চারিদিকে অন্ধকার এবং মাঠের মাঝখানে একেবারে মাঝের জায়গায় একটা গাছ দাঁড়িয়ে আছে, এবং সেই অন্ধকার মাঠ, সেই বিরাট গাছ খুব অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি করেছিল, এবং গাছের সাথে একটা হ্যারিকেন ঝুলছিল,
যেটা খুব টিম টিম করে জ্বলছিল, এবং সেই হ্যারিকেনের হাপছা আলোয় তিনি দেখতে পান গাছের নিচে দুজন মানুষ দাঁড়িয়ে কথা বলছে। তিনি আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে যান এবং এগিয়ে গিয়ে দেখেন তার খুব কাছের দুজন রিলেটিভ, তারাও মারা গিয়েছেন। তারা তাকে নিয়েই আলাপ করছেন এবং আলাপ করতে করতে একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় এবং তারা আলাপ করে এরকম ভাবে যে, তোমার তো আমাদের সাথে থাকার কথা না, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। এরপরে তাকে হাত ধরে বাসায় দিয়ে আসে। খুব খারাপ অবস্থা ছিল তখন আমার সেই রিলেটিভের। এই স্বপ্ন দেখার কিছুদিন পরে উনি সুস্থ হয়ে ওঠেন। ব্যাপারটা কি এমন যে উনি মৃত্যুর ওপারে কোনোভাবে চলে গিয়েছিলেন বা ওরকম কাছাকাছি কোনো একটা জায়গায় চলে গিয়েছিলেন যেখানে মৃত আত্মীয় স্বজনদের দেখা যায়, এবং তারা তাকে প্রচণ্ড ভালোবাসেন বলেই আবারও পৃথিবীতে ফিরিয়ে দিয়ে গেলেন। হতে পারে তো তারপরেই তো তিনি সুস্থ হয়ে উঠলেন, তারপরে তিনি আইসিইউ থেকে সিসিইউ, তারপরে আস্তে আস্তে নর্মাল কেবিনে চলে আসলেন। তো এই ব্যাপারটা কি আসলে? এই যে মানুষ একটা জগৎ থেকে আর একটা জগতের সাথে কানেক্টেড হয় বা সামহাও একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যায়, এটা কিভাবে যায়? কেন কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আমরা যারা তারা যেতে পারি না, নাকি আমরা যাই আমরা বুঝতে পারি না? এই সমস্ত প্রশ্ন আপনাদের কাছে থাকলো। আপনারা আমাদের পেজে লিখবেন, আমাদের গ্রুপে লিখবেন, আমাদেরকে জানিয়ে দিবেন, পাঠাবেন আপনাদের ঘটনা। ধন্যবাদ মারুফ শুভ আপনাকে আপনার ঘটনার জন্য। থ্যাংক ইউ। কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. রাইট, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি রাসেল এবং আপনারা শুনছেন ভূত.com। এবং এতক্ষণ পর্যন্ত যে ঘটনাগুলো শুনলেন, আশা করছি সেই ঘটনাগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, এবং এই এতগুলো ঘটনার মধ্যে থেকে একটি ঘটনাও যদি আপনাকে আনন্দ দিতে পারে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব, এবং আশা করছি যে আপনারা সবসময় ভূত.com-এর সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এবং আরও একবার আপনাদের মনে করিয়ে দিতে চাই যে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা সেটা হচ্ছে ভূত.com-এর যে ইমেল অ্যাড্রেসটা সেটা হচ্ছে russell.booth.com@gmail.com। আমাদের ফেসবুক পেজগুলোতেও আপনারা সবসময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং একইভাবে আপনি আমাদের ঘটনা পাঠাতে পারেন সবগুলো মাধ্যমেই, তবে ইমেল করলে বেটার। আমার জন্য সবসময় ইমেল করলে বেটার, সেটাই বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি স্বাধীন থাকুন প্রতিটা মুহূর্তে। টাটা। কে তুমি? Bhoot.com. The fear returns with Russell.